আজকে আমাদের টাইম ডেভেলপ মানে দ্বিতীয় ক্লাস। যারা এখন পর্যন্ত প্রথম দুটি ক্লাস দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে এই অধ্যায়ের বেসিক এবং সূত্র এবং দ্বিতীয় ক্লাসটি দেখে এই অধ্যায়ের কিছু নিয়মের অঙ্ক সমাধান এবং আজকে ক্লাসটি দেখে আমাদের আরেকটি নিয়ম শিখবা। তো তোমরা যারা অলরেডি আমাদের প্রথম ক্লাস দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাস দেখে আসো। আজকে আমরা দেখাবো আরেকটি নিয়মের অঙ্ক। তবে এই অঙ্ক করার ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। দেখো, বাংলাদেশে একটা দেশীয় কোম্পানি রয়েছে ওয়ালটন, হয়তো সবার পরিচিত। এই কোম্পানি থেকে যখন কোনো ব্যক্তি কোনো ফ্রিজ, রেফ্রিজারেটর বা টিভি, টেলিভিশন ক্রয় করে বা ফোন ক্রয় করে বা অন্যান্য সামগ্রী ক্রয় করে, সেক্ষেত্রে তারা একটা অফার দিয়ে থাকে। অফারটি হচ্ছে এমন যে ধরো তুমি 5 লাখ টাকার কোনো পণ্য ক্রয় করবা। তো এই ক্ষেত্রে তুমি চাইলে সম্পূর্ণ টাকাটাই ওখানে নগদে পেমেন্ট করতে পারো। আবার তুমি চাইলেই ওয়ালটনকে কিছু টাকা নগদ পেমেন্ট করে বাকি টাকা তুমি কিস্তিতে আস্তে আস্তে মেয়াদহীনভাবে, মানে একটা মেয়াদের জন্য পেমেন্ট করতে পারো। আবার তুমি চাইলে, যদি তোমার হাতে টাকা না থাকে, সেক্ষেত্রে তুমি কোনো কারো কাছ থেকে, কোনো ব্যাংক বা সমবায় সমিতি, এদের কাছ থেকে টাকা ধার এনে তুমি একটা সুদের বিনিময়ে টাকাটি সংগ্রহ করে তুমি অবশ্যই ওয়ালটনকে দিয়ে তুমি তোমার পণ্যটি ক্রয় করতে পারো। তো এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এতগুলো বিকল্পের মধ্যে সব থেকে ভালো বিকল্প তোমার জন্য কোনটা হবে, কোন ক্ষেত্রে তুমি সব থেকে তোমার জন্য সুবিধা হবে এবং তোমার খরচ কম হবে। কারণ তুমি চাইলে তো অবশ্যই সব টাকাটা একবার পেমেন্ট করতে পারো প্রথমেই ক্রয় করার সময়। আবার তুমি চাইলে কিছু টাকা বর্তমানে পেমেন্ট করবা, আবার কিছু টাকা তুমি আগামীতে কিস্তির মাধ্যমে পেমেন্ট করবা, আবার তুমি চাইলে ঋণ নিয়েও পণ্য ক্রয় করতে পারো। এই তিনটের মধ্যে তোমাকে দেখতে হবে যে তোমার ক্ষেত্রে কোনটা সব থেকে লাভজনক, আর তুমি সেটাই গ্রহণ করবা। আর এই রকম সিদ্ধান্ত নেওয়ার জন্যই টাইম ভ্যালু অফ মানি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে এরকম একটি ডিসিশন মেকিং এর অঙ্ক। আমি অঙ্কটি পড়তেছি। এই অঙ্কটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 16 সালে এসেছিল। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটিতে বলা হচ্ছে, ইউ কনসিডারিং পারচেস অফ এ অ্যাপার্টমেন্ট ইন গুলশান কস্টিং টাকা 70 লাখস, ইউ হ্যাভ থ্রি অফার্স। অর্থাৎ গুলশানে আমি একটি বাড়ি ক্রয় করতে চাই, অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চাই। তো এইখানে যার খরচ হবে মোট 70 লক্ষ টাকা। অর্থাৎ ওই বাড়িটি ক্রয় করতে আমার খরচ হবে 70 লক্ষ টাকা। তো এই ক্ষেত্রে আমার কাছে তিনটা অফার রয়েছে। এখন আমাকে দেখতে হবে যে কোন অফারটি গ্রহণ করলে আমার ক্ষেত্রে সব থেকে কম খরচ আমি বাড়িটি ক্রয় করতে পারবো। এখানে প্রথমে বলা হচ্ছে পে ফুল ইন ক্যাশ, অর্থাৎ আমি চাইলে সম্পূর্ণ 70 লক্ষ টাকা প্রথমবারই, মানে একসাথেই পেমেন্ট করতে পারি। এটা হচ্ছে আমার প্রথম অপশন। তো আমি এখানে লিখলাম পে ফুল ইন ক্যাশ, কারণ যদি আমি বাড়িটি ক্রয় করার সময় একসঙ্গেই 70 লক্ষ টাকা প্রদান করে দিই, তাহলে কিন্তু আমার পিভি অফ পেমেন্ট হবে 70 লক্ষ টাকা। অর্থাৎ আমার কিন্তু বর্তমানেই 70 লক্ষ টাকা খরচ হবে। এখানে নতুন আদার কোনো অপশন নেই, কারণ আমি সম্পূর্ণ টাকাটাই এখন পেমেন্ট করে দেবো। অর্থাৎ এটাই আমার পিভি অফ পেমেন্ট। এবার হচ্ছে দ্বিতীয় অপশন। এখানে বলা হচ্ছে পে 20% অফ দ্য কস্ট ইন ক্যাশ, অর্থাৎ এই 70 লক্ষ টাকার মধ্যে 25% ক্যাশ আমি এখন দেবো। অর্থাৎ এত টাকার মধ্যে 25% টাকা, অর্থাৎ 17,50,000 টাকা আমি এখন তাকে পরিশোধ করব বাড়িটি ক্রয় করার সময়। অ্যান্ড পে 7 লাখ ইচ ইয়ার ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, এবং বাকি টাকাগুলি আমি প্রতি বছরে 7 লাখ টাকা করে তাকে 10 বছর যাবৎ পরিশোধ করব। এখন বন্ধুরা আমাকে দেখতে হবে যে আমি যে প্রতি বছরে 7 লক্ষ টাকা করে কিস্তি প্রদান করব, সেই টাকাটা আমার বর্তমানে পিভি কত আছে, ওই টাকাগুলোর আমার বর্তমান মূল্য কত টাকা। কারণ আমি এখন সিদ্ধান্ত নেব, এখন উক্ত প্রতি বছরে 7 লক্ষ টাকা প্রদান করি, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে 7 লক্ষ টাকা করে কিস্তি প্রদান করার পরে সেই টাকার বর্তমান মূল্য বা পিভি কত আছে, তারপরে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তাই আমি এখানে পিভি সূত্র বসালাম, কারণ যেহেতু আমি সিদ্ধান্ত নেব বর্তমানে, এখানে ফিউচারে কোনো কথা নেই। বরং আমাকে দেখতে হবে আমি যে 7 লাখ টাকা করে 10 বছর প্রদান করব, সেই টাকার বর্তমান মূল্য কত হবে। তো যেহেতু এখানে কিস্তি বলা আছে, সেহেতু সূত্র হবে কিস্তির। আর যেহেতু এখানে বিগিনিং বলা নেই, অর্থাৎ বছরের শুরু কথা নেই, সেহেতু আর সাথে 1+ আর হবে না। আর যদি প্রশ্নপত্রে বিগিনিং বা এন্ডিং কিছুই বলা না থাকে, তাহলে তুমি ধরে নেবে ওটা এন্ডিং। তো এক্ষেত্রে যেহেতু বিগিনিং আর এন্ডিং কিছুই বলা নেই, আমি ধরে নিলাম এটি এন্ডিং। তো সূত্র বসালাম এ ইন্টু
ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান প্লাস আর পাওয়ার বাই এন হোল ডিভাইডেড বাই আর। এখানে এ হচ্ছে কিস্তি, আর এর মান হচ্ছে 7 লক্ষ টাকা, যা আমার বার্ষিক কিস্তি। এবার হচ্ছে সূত্রের ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান প্লাস, বন্ধুরা এই প্রশ্নে কিন্তু কিছু মান দেওয়া আছে। একটা হচ্ছে এন, অর্থাৎ 10 বছর, অর্থাৎ আমাকে 10 বছর যাবত কিস্তিটি প্রদান করতে হবে, আমার মেয়াদকাল 10 বছর। আর একটা খরচ দেওয়া আছে, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট, অর্থাৎ আর এর মান 0.12, এখানে ছিল 12%। আর তোমরা অবশ্যই জানো যে 12%কে ভাঙানোর নিয়ম কি। যদি আমি 12কে ভাগ দিই 100 দিয়ে, তাহলে আমি পেয়ে যাবো 0.12, এটা আমার আর এর মান। আমি আর দেখালাম না তোমাদেরকে, কারণ আমি গত ক্লাসে এগুলো দেখিয়েছিলাম বিস্তারিত ভাবে। তো এবারে আমি ওই মানটি বসিয়ে দিলাম। আমি উপরে একটু ক্যালকুলেশন করলাম, তাহলে আমি পেয়ে গেলাম 0.678027। এবারে আমি এটাকে ভাগ দিলাম 0.12 দ্বারা, তাহলে আমি পেয়ে গেলাম 5.6502। সাথে যদি আমি গুণ করি 7 লাখ টাকা, তাহলে আমি পেয়ে যাব 39,55,140, অর্থাৎ 39,55,140 টাকা। অর্থাৎ বন্ধুরা দেখো তোমরা একটু, আমি যদি আগামী 10 বছর প্রতি বছর অন্তর 7 লাখ টাকা করে কিস্তি প্রদান করি, তাহলে আমার সেই টাকার বর্তমান মূল্য হবে 39,55,140 টাকা। এটা হচ্ছে আমার বর্তমানে তাকে পেমেন্ট করতে হবে, বর্তমান মূল্য। সাথে কিন্তু আমি পেমেন্ট করব 17,50,000 টাকা। এটা তো আমি এখনই পেমেন্ট করবো, কারণ প্রশ্নে বলাই আছে যে 25% ইন ক্যাশ ইমিডিয়েটলি, অর্থাৎ আমার মোট টাকার 25% আমি এখনই পেমেন্ট করব। সাথে আমি পেমেন্ট করব এই টাকাটা, এটা হচ্ছে আমার কিস্তির বর্তমান মূল্য। এখন দেখো বন্ধুরা, যদি আমি এই টাকাটা যোগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব টোটাল পিভি। অর্থাৎ যদি আমি সেকেন্ড অপশনটি বেছে নিই, তাহলে আমাকে বর্তমানে 57,05,140 টাকা পেমেন্ট করতে হবে। এটা কিন্তু অবশ্যই প্রথম অপশন থেকে অনেকটা বেটার, কারণ যদি আমি প্রথম অপশনটা গ্রহণ করি, তাহলে আমাকে একসাথে 70 লক্ষ টাকা পেমেন্ট করতে হতো। আর যদি আমি সেকেন্ড অপশনটা, অর্থাৎ যদি আমি 25% ক্যাশ দিই, 8 টাকা করে আমি যদি কিস্তিতে প্রদান করি, সেক্ষেত্রে আমাকে 57,05,140 টাকায় পরিশোধ করলে হবে। এবারে আরেকটি অপশন বলা আছে, চলো বন্ধুরা আমরা দেখি থার্ড অপশনে কি বলা আছে, সেটি আমি সমাধান করব। তারপরে আমি বিচার করব যে কোন অপশনটি আমার কাছে সব থেকে বেটার হবে, আর যে অপশনটি আমার কাছে সব থেকে বেটার হবে আমি সেটি গ্রহণ করব। এবার আমরা দেখব 3 নম্বর বিকল্পটি। এখানে বলা হচ্ছে পে 50% অফ দ্য কস্ট ইন ক্যাশ, অর্থাৎ এই 70 লক্ষ টাকার 50%, অর্থাৎ 70 লক্ষ টাকা গুণ 50%, টাকা আসে 35 লক্ষ টাকা। এই টাকাটি সে প্রথমেই ক্যাশে পেমেন্ট করবে, অর্থাৎ ডাউন পেমেন্ট, অ্যান্ড টেক এ লোন অফ টাকা 35 লাখ, অর্থাৎ এখানে কিন্তু অর্ধেক টাকা সে, অর্থাৎ 35 লক্ষ টাকা সে ডাউন পেমেন্ট করবে, আর বাকি টাকাটা, অর্থাৎ বাকি 35 লক্ষ টাকা সে লোন নিবে। তো এরপর বলা হচ্ছে ফরম এ ব্যাংক অ্যাট 15% ইন্টারেস্ট, অর্থাৎ তার সুদের হার হচ্ছে 15%। সে যে লোনটা নিবে এই টাকাটা, তো এই ক্ষেত্রে তাকে সুদ দিতে হবে 15% ওই ব্যাংকে। এবারে বলা আছে টু বি রিপেইড ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু সুদ বা কিস্তি প্রদান করতে হবে মাসিক ভাবে। আর আমি পূর্বে বলেছিলাম গত ক্লাসে যে মাসিক হলে সেখানে এম এর মান হবে 12, আর এই এম এর মানকে আমি আর দিয়ে ভাগ দেব, আর এন এর সাথে গুণ করব। আর যেহেতু এখানে আর আছে 15%, এটা ভাঙালে হয় 0.15। আর যেহেতু এম আছে 12, কারণ মান্থলি বলা মানে 12 মাস, তো এখানে 12 দিয়ে ভাগ হবে আর কে, সুতরাং আমি পেয়ে গেলাম 0.0125, এটা আমার আর এর মান রেট। এবার হচ্ছে এন। তো এবার বলা হচ্ছে যে ইন্টারেস্ট টু বি রিপেইড ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ওভার দ্য নেক্সট 20 ইয়ার্স, অর্থাৎ আগামী 20 বছর যাবত ওই ব্যক্তি বা আমাকে এই 35 লক্ষ টাকা লোন নেয়ার জন্য উক্ত ব্যাংককে 15% সুদে মাসিক কিস্তিতে তাকে আমাকে কিস্তি প্রদান করতে হবে। তো বন্ধু এখানে কিন্তু বলা আছে 20 বছর, অর্থাৎ এন এর মান 20,
আর যেহেতু এখানে এম এর মান হচ্ছে 12, সেহেতু আমি এই এন এর সাথে এম কে গুণ দেব, অর্থাৎ 20 গুণ 12, সুতরাং আমার চলে আসলো 240। এখানে আমি আর এমটা তোমাদেরকে দেখালাম না, কারণ এটাই হচ্ছে এম এর মান, কারণ এখানে প্রশ্নে বলা আছে যে মান্থলি আমাকে কিস্তি প্রদান করতে হবে। তো বন্ধুরা, এবারে দেখো এখানে কিন্তু একটা বিষয়, আমায় কিন্তু বলা নেই যে আমায় কত টাকা কিস্তি প্রদান করতে হবে। আমি যে এই টাকার লোন নেব, এই লোনের কিস্তি কত টাকা, প্রথমে আমি বের করব এই লোনের কিস্তির পরিমাণটা। তাহলে এখানে আমি পিবি সূত্র বসালাম, যেহেতু অঙ্কটি বর্তমানে, সুতরাং আমি আর যেহেতু প্রশ্নপত্রে বলা নেই যে এটি বিগিনিং বা এন্ডিং, সেহেতু আমি ধরলাম এটি এন্ডিং। তো বন্ধুরা, এবারে পিবির মান হচ্ছে 35 লক্ষ টাকা। আমার বের করতে হবে কিস্তি অর্থাৎ অ্যানুইটি এর মান। আমি এখানে বাকি মানগুলো সব লিখলাম, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস 0.0125, এই মানটা পাওয়ার বাই 240 ভাগ 0.0125। এবার আমি যদি এটুকু ক্যালকুলেশন করি তাহলে আমি পেয়ে যাব 75.9423। এবার আমি পূর্বের ন্যায়, এটি গুণ আছে তাই ভাগ করে দেব 35 লক্ষ টাকা দিয়ে, তাহলে আমি পেয়ে যাব আমার কিস্তির পরিমাণ, অর্থাৎ 46,088 টাকা বা 46,088 টাকা। এটি হচ্ছে আমার এই লোনের টাকার কিস্তি। এবার আমাকে দেখতে হবে যে এই কিস্তির বর্তমান মূল্য কত। এই কিস্তিটা তো আমি দিব আগামী 20 বছর যাবত, তাহলে এই কিস্তির টাকার বর্তমানে মূল্যটা কত। তো বন্ধুরা, আমি এখানে বের করব প্রেজেন্ট ভ্যালু, ওই কিস্তির টাকাটা, অর্থাৎ আমার এখানে এর মান হচ্ছে এই কিস্তির টাকাটা 46,088 টাকা। আর একটা বিষয়, এখানে কিন্তু আমি পূর্বেই দেখিয়েছিলাম যে আমার অঙ্কে বর্তমান মূল্যের অপরচুনিটি কস্ট ছিল 12%। আর যেহেতু আমি এবার করবো 20 বছর যাবত, সেহেতু আমি এখানে এন এর মান দিলাম 20। আর যেহেতু কিস্তি প্রদান করা হবে মান্থলি, সেহেতু এম এর মান 12, আর দুটো গুণ করলে চলে আসে 240। আর যেহেতু পিবি বের করার অপরচুনিটি কস্ট হচ্ছে 12%, সেহেতু আমি 12%কে ভাগ দিলাম মান্থলি এম এর মান 12 দ্বারা, আমি পেয়ে গেলাম 0.01। এটা হচ্ছে আমার আর এর মান। বন্ধুরা, বি কেয়ারফুল, এখানে ছিল 15%, এটা কিন্তু আমার ব্যাংকের সুদের হার। আমি যে টাকাটা লোন নেব ব্যাংক থেকে, সেই টাকার সুদ হচ্ছে 15%, আর এই 12% হচ্ছে আমার পিভি বের করার অপরচুনিটি কস্ট, যা আমি এই সেকেন্ড বিকল্পতে আমি দেখাইছিলাম বিকল্প। এবার আমি বসালাম এর মান, এরপরে আমি বাকি মানগুলো বসিয়ে দেবো। 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস 0.01 পাওয়ার বাই 240 ভাগ 0.01। এবারে 46,088 ইন্টু 1 মাইনাস 0.0918058। যদি আমি এটুক ক্যালকুলেশন করি তাহলে আমি এটুকের মান এটা পেয়ে গেলাম। এবার আমি এখান থেকে 1 থেকে বিয়োগ করব 0.0918058, এবং তারপর আমি যদি উক্ত বিয়োগফলকে 0.01 দ্বারা ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব 90.8194। এবার আমি যদি এই দুটোকে গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাব 41,85,689। এটা হচ্ছে আমার উক্ত লোনের কিস্তির বর্তমান মূল্য। তাহলে দেখো বন্ধুরা, আমার কিন্তু বর্তমানে 35 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে হবে তৃতীয় অল্টারনেটিভে। সাথে আমার রয়েছে কিস্তির বর্তমান মূল্য, সেটি হচ্ছে 41,85,689। সো আমার এই তৃতীয় অল্টারনেটিভে এই দুটো খরচ হলো, কিন্তু একটা হচ্ছে ডাউন পেমেন্ট আর একটা হচ্ছে কিস্তির বর্তমান মূল্য, অর্থাৎ আমার মোট টাকা হচ্ছে 76,85,689। অর্থাৎ যদি আমি এই তৃতীয় বিকল্প অনুসারে এই অ্যাপার্টমেন্টটি ক্রয় করি তাহলে আমাকে বর্তমানে 76,85,689 টাকা খরচ করতে হবে। এখন আমাকে দেখতে হবে যে এই তিনটি অল্টারনেটিভের মধ্যে সব থেকে বেস্ট অল্টারনেটিভ কোনটা। দেখো, তাহলে প্রথমে যদি আমি সম্পূর্ণ টাকাটি ক্যাশে প্রদান করি তাহলে আমার খরচ হবে 70 লক্ষ টাকা।
এটা হচ্ছে প্রথম অল্টারনেটিভ, ফার্স্ট অল্টারনেটিভ। এবারে যদি আমি 25% ক্যাশ এবং বাকিটা আমি যদি কিস্তির মাধ্যমে প্রদান করি, তাহলে আমার খরচ হবে 57,05,140 টাকা। এবং যদি আমি তৃতীয় বিকল্প অনুসারে, অর্থাৎ যদি আমি অর্ধেক টাকা ডাউন পেমেন্ট করি, বাকি টাকা যদি আমি ব্যাংক থেকে লোন নিয়ে, তারপরে ব্যাংক থেকে লোন বা ঋণ নিয়ে প্রদান করি, তাহলে আমার খরচ হবে মোট 76,85,689 টাকা। সুতরাং আমি কিন্তু অনায়াসেই বলতে পারি আমার জন্য সেকেন্ড অল্টারনেটিভটা বেস্ট। আমি এই যদি দ্বিতীয় বিকল্প অনুসারে এই অ্যাপার্টমেন্টটি ক্রয় করি, তাহলে আমার সব থেকে বেস্ট হবে এবং আমার লোয়ার কস্ট হবে। সুতরাং তুমি কমেন্টে বলতেই পারো যে সেকেন্ড অল্টারনেটিভ ইজ দ্য বেস্ট ফর দ্য লোয়ার রেট অফ পিভি, অর্থাৎ পিভির সর্বনিম্ন মূল্যের জন্য দ্বিতীয় বিকল্পটাই বেস্ট। তো বন্ধুরা, আশা করব তোমাদের আজকের নিয়মটা বুঝতে পেরেছো, কারণ এখান থেকেই প্রায়শই বোর্ড কোশ্চেন হয়ে থাকে এবং এই অঙ্কটি সংখ্যা পরিবর্তন করে প্রায়শই বোর্ড পরীক্ষায় এসেছে। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে এই অধ্যায় সম্পর্কে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। যদি তোমরা নতুন কোনো নিয়ম বা নতুন কোনো বিষয় বুঝতে না পারো, তাহলেও আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যাহারা কমেন্ট করিতে পারো না, তাহারা অবশ্যই আমাদের ডিএমএস টিচিং ফেসবুক পেজে ইনবক্সে গিয়ে আমাদেরকে তোমাদের কষ্টের কথা বা তোমাদের না জানা বিষয়ের কথা অবশ্যই বলতে পারো। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে সর্বোচ্চ প্রয়াস করব তোমাদের কষ্ট বা তোমাদের প্রশ্নের উত্তরটি দেবার জন্য। তো বন্ধুরা, আগামীতে আমরা এই প্রিন্সিপাল অফ ফিনান্সের আরেকটি অধ্যায় নিয়ে কাজ করব। সেই জন্য তোমরা অবশ্যই ডিএমএস টিচিং এর সাথেই থাকবা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবা। কারণ যদি তোমরা আমাদেরকে শেয়ার করো, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। বাই, টেক কেয়ার।